জোকার্স খ্যাতি নিজেদেরটা আসলে নিজেদের কাছেই রেখে দিল সাউথ আফ্রিকা। সহজ সমীকরণ 30 বলে 30 রান, সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, হার্দিক পান্ডিয়ার সেই ব্রেক থ্রু, নাকি জসপ্রীত বুমরার অবিস্মরণীয় সেই বোলিং এবং সূর্যা কুমারের ক্যাচ, কোনটা আসলে ম্যাচ জেতালো ভারতকে? সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আপনার কাছেই প্রশ্নটা আসলে জানতে চাই, কি মনে হয় কোন জায়গাটায় আসলে ভারত জিতে গেল, বা যেই জায়গাটা মনে হচ্ছিল যে আকসার প্যাটেল 1 ওভারে 24 রান দিলেন, যে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে সাউথ আফ্রিকা, সেখান থেকে আসলে কামব্যাকটা কিভাবে করলো? শুভ সকাল। ডেফিনেটলি আপনি যেটা বললেন যে অনেকগুলা পয়েন্ট আছে, যে কোন কোন পয়েন্টগুলা বলবো। 24 বলে 26 রান প্রয়োজন, সেট ব্যাটসম্যান ক্লাসন ব্যাটিং করছেন, সেই জায়গায় আসলে ওই রিশাদ পান যে 4-5 মিনিট একটা ব্রেক নিয়েছিলেন ইনজুরির কারণে, সেই জায়গাটাতে আসলে তাদের মনোসংযোগটা নষ্ট হয়েছে সাউথ আফ্রিকা। এবং এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা অনেক দেখেছি, আপনিও দেখেছেন যে আইপিএল এ ক্লাসন অসাধারণ ইনিংস খেলে একদম শেষ করতে পারেনি। কলকাতার এগেনস্টে একটা চমৎকার 60 রানের একটা ইনিংস খেলেছিল, কিন্তু 6 বলে 12 রান প্রয়োজন। প্রথম বলে 6 মারার পরে তারপরে সে আউট হয়েছেন, এবং আউট হয়ে কিন্তু ওই ম্যাচটা তারা জিততে পারেনি হায়দ্রাবাদ। তো সেই অনেক এই ধরনের সিচুয়েশন ইন্ডিয়ান প্লেয়াররা পড়েছেন, এবং ক্লাসনও অনেকগুলো ম্যাচ শেষ করতে পারেনি। সিমিলার বলে আপনি কিন্তু আজকে আউট হয়েছেন। আপনি যদি দেখেন যে রানার বলে কলকাতার এগেনস্টে যেভাবে আউটসাইড দ্য অফ স্টাম্প হোয়াইট বল আউট হয়েছিলেন, ঠিক হার্দিক পান্ডিয়া সেম বলই করেছেন, দুর্ভাগ্য যে আউট হয়ে গেছেন। সূর্যকুমার যাদবের ক্যাচ বলতে হবে যে ওই সময় এত সুন্দর নার্ভ স্ট্রং রাখাটা, এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। যে এই ধরনের সিচুয়েশনে এই ধরনের ক্যাচ, ওই 6টা হলে হয়তো বা ডিফারেন্ট বল গেম হতে পারতো। ডেভিড মিলার ছিলেন সেট ব্যাটসম্যান, তাহলে হয়তো বা 6 হলে 5 বলে 10 রান প্রয়োজন হতো। তারপর বুমরার ওভারটা আপনি যেটা বললেন যে প্রত্যেকটা পয়েন্ট আগে ওই 4টা ওভারই আমি বলবো যে যারা বল করেছেন, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, সবকিছু মিলে আমি বলবো যে আসলে বেস্ট টিম উইন করেছেন। সাউথ আফ্রিকা অসাধারণ ক্রিকেট খেলেছেন, এই ফার্স্ট টাইম তারা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে আসলেন এবং রানার্স আপ হয়েছেন। দুর্ভাগ্য, আমি বলবো যে একটা মুহূর্তে মনে হচ্ছিল যে ইজি গেম, এই ম্যাচ ক্রিকেটে যে হারতে পারে, ক্রিকেট যে একটা ফানি গেম আপনার, সেই জিনিসটাই আসলে প্রমাণ করেছেন। কতটা প্রেসার এটা যারা খেলে ঠিক তারাই বলতে পারবে। আসলে আমরা বাইরের থেকে হয়তো বা মনে করছি যে এত সহজ গেম তারা কিভাবে হারলো, কিন্তু যখনই ক্লাসন আউট হয়ে গিয়েছে ওই ওভারে কিন্তু রান হয়েছে মাত্র 2 রান। তারপরে এসে বুমরা আবার 2 রান দিয়ে আরেকটা উইকেট নিয়ে ফেলেছেন। তো ওই জায়গাটাতে আসলে গেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। আহ খারাপ লাগছে সাউথ আফ্রিকার জন্য, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে ভালো লাগছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড় তিনজনই কিন্তু এই ম্যাচের পরে সরে গিয়েছেন তাদের জায়গা থেকে। তো সেই কারণে আমি মনে করি তিনজন গ্রেট প্লেয়ার। একজন তো দা ওয়ার্ল্ড, তার লাইফে কখনোই আসলে আইসিসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা সে নিতে পারেনি। আজকে যখন জেতার পরে বিরাট কোহলি তার হাতে দিয়েছেন, তার উল্লাসটা দেখে আমারই আসলে কান্না পেয়েছে যে এত বড় প্লেয়ার কতটা ওয়েট করছেন যে এই ট্রফিটা ধরবেন। ট্রফি তো আমরাও ধরেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে বা অ্যাজ এ প্লেয়ার হিসাবে, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ধরাটা আসলে অন্যরকম একটা ফিলিংস। তো অবশ্যই আমি মনে করি যে ইন্ডিয়া যেভাবে লাস্ট 16টা বছর ধরে তারা আইপিএল করছেন, আইপিএল এর সময় সব খেলা বন্ধ থাকে, তো তারা আসলে ডিজার্ভ করে এই 13 বছর পরে চ্যাম্পিয়ন হওয়াটা। নিঃসন্দেহে ডিজার্ভিং টিম হিসেবেই যায়। একটা দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে, ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, সেটা তো আসলে কোনোভাবে ফ্লুক হতে পারে না। বা যেটা আসলে সবসময় গণমাধ্যমে দেখা যায় যে আইসিসি থেকে বিশেষ সুবিধা পেয়ে ভারত হয়তো এত দূরে গিয়েছে। এটা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে কোনোভাবেই ধোপে টেকে না, আসলে কোনোভাবেই। আপনি যেটা রাহুল দ্রাবিড়ের কথা বলছিলেন, রাহুল দ্রাবিড়ের এই ছবি দেখার পর অনেকেই আসলে
কবির সিং এর সাথে তুলনা করছেন, যে সিনেমাটা আছে শাহরুখ খানের, যে তিনি খেলোয়াড়ি জীবনে ট্রফি পাননি কিন্তু আসলে কোচ হয়ে দলকে ট্রফি জিতিয়েছেন। আমরা যদি তিনজনকে নিয়ে একটু কথা বলি, বিরাট কোহলি আসলে ম্যাচ শেষে বলছিলেন যে পুরো ব্যাপারটা ওপেন সিক্রেট, এটা যে তার আসলে শেষ ম্যাচ হতে চলেছে মোটামুটি দলের সবাই জানতো, কিন্তু গণমাধ্যমে এই খবর কিন্তু আমরা জানতাম না যে তার আসলে শেষ টি-20 ম্যাচ হতে চলেছে। আমরা সবাই জানতাম যে ওয়ার্ল্ড কাপ হয়তো বা শেষবারের মতো খেলতে চলেছেন টি-20। এই যে এই বিষয়গুলো, যে দলের মধ্যে সেই খবরটা আসলে গোপন রাখা, কারোর মধ্যে সেটার কোনো প্রভাব না পড়তে দেয়, এবং বিরাট কোহলি যে সিচুয়েশনটার মধ্য দিয়ে যাচ্ছিলেন পুরো ওয়ার্ল্ড কাপেই, এবং সেখান থেকে লাস্ট ম্যাচে তার পারফরমেন্স, সব কিছু মিলে ডেফিনেটলি আপনি দেখেন এই ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু বিরাট কোহলি ইন্ডিয়ার হয়ে টি-20 ক্রিকেট অলমোস্ট 6 বা 1 বছর ক্রিকেট খেলেনি। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের পরে লম্বা সময় কিন্তু সে টি-20 ক্রিকেটের বাইরে ছিল। যদিও সে আইপিএল খেলেছেন, এইবারের আইপিএলও প্রায় 800+ রান করে এসেছেন, কিন্তু ওয়ার্ল্ড কাপটা অতটা ভালো যাচ্ছিল না। এটা বোঝা যাচ্ছিল যে বিরাট কোহলি, রোহিত শর্মা 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপ যেহেতু আমি পুরো ইন্ডিয়াতে ছিলাম, কভার করেছিলাম, তো তখনই বোঝা যাচ্ছিল যে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা দুইজনই কিন্তু এই ফরম্যাট থেকে হয়তোবা খেলতেন না, কিন্তু ক্রিকেট বোর্ড এবং সিলেক্টর আগারকার তারা হয়তোবা রিকোয়েস্ট করাতে তারা 7টা মাস বাড়িয়েছেন যে না, তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করে তারপরে রিটায়ার করো। তো অবশ্যই বিরাট কোহলি যেই মানের প্লেয়ার, 15-16 বছর ধরে ডোমিনেট করেছেন সবগুলা ফরম্যাটে, তো রাইট টাইমে আমি মনে করি যে সরে যাচ্ছেন চ্যাম্পিয়ন হয়ে, এবং ফাইনাল ম্যাচে ম্যান অফ দা ম্যাচ, অসাধারণ অ্যাচিভমেন্ট। সবসময় দেখেন এত বড় প্লেয়ার তারপরেও দুই একটা ম্যাচে পারফর্ম না করলে তাদেরও কিন্তু সমালোচনা কম হয় না। তার স্ট্রাইক রেট নিয়ে প্রচুর কথা হয়, যে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে। তো আমি মনে করি যে পুরো টিম সাপোর্ট করেছেন, এবং এই ধরনের প্লেয়ারকে আসলে সাপোর্ট করার কিছু নাই। তারা এক্সপিরিয়েন্স, আজকে দেখেন যে একটা সাইড থেকে সে পুরো 20 ওভার ব্যাটিং করার চিন্তা করেছেন, 19 ওভার ব্যাটিং করেছেন, 76 রান করেছেন, প্রথম 50 করেছেন 48 বলে, পরের 26 রান কিন্তু সে 10 বলে করেছেন। এটাই আসলে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার পারে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে। তো অবশ্যই রাইট টাইমে এবং তাদের লাইফের সেরা সময়টা কাটিয়েছেন, যে আজকে চ্যাম্পিয়ন হয়ে, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে। রোহিত শর্মা অসাধারণ 2টা ওয়ার্ল্ড কাপ, আমি বলবো যে 50 ওভার ওয়ার্ল্ড কাপও চমৎকার ক্যাপ্টেন্সি করেছেন, ব্যাটিং এ রান করেছেন। এই ওয়ার্ল্ড কাপেও আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়ার সাথে ব্রিলিয়ান্ট একটা 92 রানের একটা ইনিংস, সেমিফাইনালে 50 করেছেন ইংল্যান্ডের সাথে। তো এবং ক্যাপ্টেন্সি অসাধারণ করছেন লম্বা সময়। তার ইন্টারভিউ বলছিল যে এটা আজকের রেজাল্ট আসলে আমাদের 3-4 বছরের একটা প্ল্যানিং এ এই কাজটা হয়েছে ডেফিনেটলি। তো খুবই ভালো লাগছে যে 3জন গ্রেট প্লেয়ার বিদায় নিচ্ছেন এমন একটা দিনে, যে চ্যাম্পিয়ন হয়ে বিদায় নিচ্ছেন। মানে সবাই তো আসলে সেই সুযোগটা পায় না। আমরা সচিন টেন্ডুলকারকে দেখেছিলাম, পেলেও আসলে কাজে লাগাই না। আমাদের একটা অপরচুনিটি এসেছিল যে 12 ওভারে, সেই সুযোগটা আমরা কাজে লাগাই নাই। কেন লাগাই নাই এটা হাতুরা সিং এবং শান্ত বা প্লেয়াররাই আসলে বলতে পারবেন। আমাদের একটা অপরচুনিটি এসেছিল, লাইফ টাইমে এরকম আসবে কিনা শিওর না আসলে। আসলে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে সেই বিশ্বাসটা আসলে সেই দলের মধ্যে আসলে ছিল কিনা, সেটাও তো একটা বড় ব্যাপার। বা যে দলের হেড কোচ যখন আসলে বলেন যে তাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে, তখন আসলে কেনই বা তারা 12.1 ওভারের মধ্যে ম্যাচটা শেষ করার চেষ্টা করবেন? তাদের তো আসলে বাড়ি ফেরার হয়তো টাইম হয়েই গেছে। যদি আরেকটু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে কথা বলি, দুজন আসলে দুই রকম প্লেয়ার। আপনি নিজেই বলছিলেন রোহিত শর্মা আসলে যেভাবে খেলেন একদম শুরু থেকে তিনি আসলে মারকুটে ব্যাটার, অন্যদিকে বিরাট কোহলি একটু ধরে খেলেন। গতকালই তার ইনিংসটা নিয়ে যদি আজকে ম্যাচটা ইন্ডিয়া হেরে যেত, এই বিরাট কোহলিকেই আসলে সবাই কাঠগড়ায় দাঁড় করাতো যে তিনি এত স্লো কেন খেলেছেন। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালেও এমনই ঘটনা আসলে ঘটেছিল। সেই জায়গা থেকে আসলে আপনি নিজেও তো আসলে খেলেছেন এরকম বিগ ম্যাচগুলোতে, আসলে এই যে স্লো খেলা, তখন আসলে কোনটা বেশি জরুরি? উইকেটটা ধরে রেখে স্লো খেলা বা একপাশ থেকে ধরে রাখা, নাকি আসলে সমানে ব্যাট চালিয়ে যাওয়া? না দেখেন, ক্রিকেটে আসলে সবাই কিন্তু একই স্টাইলে খেলবেন না। বিরাট কোহলি এক সাইডে ছিলেন বলেই কিন্তু আপনার অক্ষর প্যাটেল ফ্রিলি 47 রান করতে পেরেছেন, অলমোস্ট 150 স্ট্রাইক রেটে। দুবে এসে 26 রান করেছেন 15-16 বলে। তো এটাই আসলে ক্রিকেট। একটা সাইডে একটা ব্যাটসম্যান যদি আপনার উইকেট না দেয়, আরেক সাইড দিয়ে কিন্তু হাই স্ট্রাইক রেটে খেলা যায়।
তো অবশ্যই আপনি যেটা বলেন ক্রিকেটে আসলে এইটাই যে আপনি যদি রেজাল্ট আপনার পরে না আসে তখন আপনি অনেক কোশ্চেন তুলতে পারেন, আবার যখন রেজাল্ট আসবে আপনাকে বাহবা দিবে। কিন্তু বিরাট কোহলি যেই কাজটা করেছেন আমি মনে করি যে রাইট কাজটা সে করেছেন, কারণ 2-3টা উইকেট পড়ে গিয়েছিলেন। তার কাজ ছিল যে একটা সাইডে সে উইকেট আগলিয়ে রাখবেন এবং হয়তোবা আরো 10টা রান যদি বেশি করতে পারতো ভালো লাগতো। কিন্তু দিন শেষে যেহেতু তারা জিততে পেরেছেন সবকিছুই কিন্তু মুছে গিয়েছে আমার কাছে মনে হয়। আর রোহিত শর্মা ডেফিনেটলি আসলে অসাধারণ প্লেয়ার। ওয়ানডে ক্রিকেটে আপনার যার 3টা ডাবল সেঞ্চুরি, টি-20 ক্রিকেটে 5টা সেঞ্চুরি, তার বিষয়ে আসলে কিছু বলার নেই, লিজেন্ড ক্রিকেটার। তার হাতে আসলে একটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ট্রফিটা খুব দরকার ছিল, কারণ 2023 ওয়ার্ল্ড কাপটা তারা চমৎকার ক্রিকেট খেলেছিলেন, টানা 10টা ম্যাচ উইন করে অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে হেরেছে। তো যেহেতু ওই ম্যাচে আমিও ছিলাম, 1,20,000 মানুষ এসেছিল, প্রায় 60-70 হাজার মানুষ কিন্তু বিভিন্ন স্টেট থেকে এসেছিলেন। তো হারার পরে আসলে তাদের খুব দুঃখটা আমি নিজের চোখে দেখেছিলাম। তো আজকে হারলে হয়তো আরো দুঃখ লাগতো এই 3টা মানুষের জন্য। তো দিন শেষে আসলে তারা উইন করেছে, খুব ভালো লাগছে। প্রত্যেকেরই আসলে ভালো লাগছে। এই পর্যায়ে যদি একটু হার্দিক পান্ডিয়াকে নিয়ে কথা বলি, হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছি বেশ ইমোশনাল হতে খুব স্বাভাবিকভাবেই, কারণ আইপিএলটা তার একেবারেই বাজে গেছে। রোহিত শর্মার সাথে তার একটা খুব খারাপ সম্পর্ক নিয়ে সব সময় আলোচনাতে ছিল। সেখান থেকে তার এবারের ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স এবং গতকাল আমরা দেখেছি ম্যাচ শেষে রোহিত শর্মা এবং তারা দুজন আসলে যেভাবে সেলিব্রেট করছিলেন, তার মানে এইসব ব্যাপারগুলো আসলে কোনো কিছুই কাজ করে না, সবাই আসলে টিমের হয়েই খেলছে। ডেফিনেটলি দেখেন, রোহিত শর্মা কিন্তু টিম সিলেকশনের পরে বলছিল যে তারা কিন্তু 6 মাস আগে থেকে তারা একটা প্ল্যান করেছেন যে কোন কোন প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যাবেন। দেখেন জাসওয়াল তাকে কিন্তু নিয়ে এসেছেন জাস্ট টিমের সাথে থাকার জন্য, যেহেতু সে ফিউচারে 15-16 বছর হয়তোবা সে সার্ভিস দিবে ইন্ডিয়ান টিমকে, যেটা বিরাট কোহলি রোহিত শর্মারা করেছেন। তাকে টিমের সাথে রেখেছেন, কোনো ম্যাচ কিন্তু খেলায়নি। হার্দিক পান্ডিয়া এতটা বাজে ক্রিকেট খেলেছেন আইপিএল এ, তারপরে সবাই কোশ্চেন করছিল হার্দিক পান্ডিয়া কেন টিমে, কিন্তু তারা কিন্তু জানে যে হার্দিক পান্ডিয়া কতটা ইম্পর্টেন্ট তাদের জন্য, বিশেষ করে অলরাউন্ডার হিসেবে। প্রত্যেকটা ম্যাচেই সে কিন্তু ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন, ব্যাটিং এ না হলে বোলিং এ সে এসে কিন্তু 2-3টা করে উইকেট নিয়ে দিয়েছেন। আজকে যদি গেম চেঞ্জিং বলেন, হার্দিক পান্ডিয়ার ওই উইকেটটাই কিন্তু গেম চেঞ্জিং। ফার্স্ট অফ অল ক্লাসনের উইকেটটা, ওই উইকেটটা না পড়লে কিন্তু আসলে এই ম্যাচ জেতা সম্ভব হতো না। তো হার্দিক পান্ডিয়া তারা জানে যে আসলে সে কতটা ডেঞ্জারাস প্লেয়ার, ফিউচার ক্যাপ্টেনও তারা চিন্তা করেছেন তাকে। আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আসলে, যেহেতু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একটা ওনারদের আন্ডারে হয়, ফ্যান বেসদের নিয়ে হয়, আর দেশের খেলাটা ডিফারেন্ট একটা খেলা। তো সেই জায়গায় আমি মনে করি যে ইন্ডিয়ান সিলেক্টররা বলেন, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, তারা জানেন যে আসলে কোন কোন প্লেয়ার কোন সময় পারফর্ম করবে। হার্দিক পান্ডিয়ারা গ্রেট প্লেয়ার আর কি, তাদের কাছ থেকে ব্যাটিং একেবারে বোলিং নিঃসন্দেহে সেই ভরসাটুকু আসলে ছিল টিম ম্যানেজমেন্ট। আপনি গ্রেট প্লেয়ারের কথা বলছেন, যদি একটু গ্রেটেস্ট প্লেয়ারের কথা বলি, জসপ্রীত বুমরা, মানে তিনি প্রত্যেকটা ফরম্যাটে এত বেশি ইফেক্টিভ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, তার সম্পর্কে আপনার কি বিশ্লেষণ? অসাধারণ আসলে। দেখেন যে 3টা ফরম্যাটেই সে চমৎকার বোলার, বেশি বড় রান আপ না, শর্ট রান আপ, ওপেন চেস্টে বল করেন কিন্তু বোথ সাইড সুইং করাতে পারে, এবং পেসও কিন্তু অলমোস্ট 140 প্লাস। তো 140 প্লাস এর মধ্যে অনেকটা সে বল করে লাইক বোলিং মেশিন। বোলিং মেশিন আমরা যেভাবে চাই যে শর্ট বল, সে শর্ট বল করতে পারবে, ইয়র্কার করতে পারে, সুইং ইন সুইং আউট সুইং। তো ওর বোলিংটা পুরো বোলিং মেশিনের মতন, এবং যে জিনিসটা সে চায় সেই জিনিসটাই সে করতে পারে। এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। ওয়াসিম আকরাম তারা ছিলেন এই ধরনের অ্যাবিলিটি, যে যেটা করতে চাইতেন ঠিক সেটাই করতে পারতেন। তো বুমরা আসলে নো ডাউট যে এই টুর্নামেন্ট না, যতদিন ধরে সে খেলছেন অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে ইন্ডিয়া টিমের জন্য। আর কি তার ওই ওভারটা খুব ইম্পর্টেন্ট একটা ওভার ছিল, আপনার 17 নাম্বার ওভারে এসে যে 2 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন।
নিশ্চয়ই, এবং প্রত্যেকেই দলের প্রত্যেককে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সবাই ঠিকঠাক মতো করতে পেরেছে, এবং সেই কারণে ডিজার্ভিং টিম হিসেবে শিরোপা তুলেছে টিম ইন্ডিয়া। এবং সাউথ আফ্রিকার জন্য আক্ষেপের গল্পটা একই সাথে আরও লম্বা হলো, খুব কাছ থেকে আসলে ফিরে আসতে হলো, এটা নিশ্চয়ই অনেক বেশি হতাশার। তারপরে আমরা দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ এনজয় করলাম, সেটাই আসলে বড় প্রাপ্তির। আশরাফুল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনাল নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।